হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীরভিটা ইউনিয়নের এই উন্মুক্ত সীমান্ত জনপদ, যেখানে রয়েছে ভারতের একটি বিস্তৃত খোলামেলা রাস্তা, কিন্তু এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। আর এপারে বাংলাদেশের ভেতর ৪টি গ্রামের কেন্দ্র, কিছু বিচ্ছিন্ন বাড়িঘর। অঞ্চলটি এখন একেবারেই থমথমে। চাঞ্চল্য ছড়িয়েছে ওসমান হাদির হত্যাকারীরা নাকি এই সীমান্ত দিয়েই ভারতে পালিয়েছে। কাকা কি জন্য পরিচিত হয়েছে? কারণ আমরা হ্যাঁ কারাই মুলা উঠাই দিছে। কারে উঠাই দিছে না পার করে দিছে? না, ইন্ডিয়ার পার করে দিছে। এটা কি বললাম? এই ঘটনার পর থেকেই স্থানীয়দের ভেতর কাজ করছে চাপা উত্তেজনা। দুই দেশের সীমান্তরক্ষীদের বেড়েছে কড়া প্রহরা। সীমান্তের কাছে যেতে পারছে না কেউই। আমাদের বাংলাদেশের যারা বিজিবি রয়েছে, বর্ডার গার্ড, তাদের নিষেধাজ্ঞা রয়েছে। বর্তমানে কি ঘটছে এখানে, চলুন পর্যবেক্ষণ করে দেখি এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার পেছনে ওই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ভারতের সীমানা। ভারতের এখানে যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলো একেবারে খোলামেলা রাস্তা, মানে আপনার কোনো কাঁটাতার নেই এখানে। তো আর এখানের যে গ্রামগুলো, সেগুলো মানে আপনার খুবই বিচ্ছিন্ন। দেখুন, সীমান্ত জনপদে এখানে কিছু ঘরবাড়ি রয়েছে, আবার আমি এই দিকে যে পেছনে ফেলে এসছি, এদিকেও মানে বিচ্ছিন্নভাবে সীমান্তবর্তী এই জনপদে কিছু ঘরবাড়ি রয়েছে। আর এই যে এখন আমি যেখানে রয়েছি, এটা হচ্ছে একদম বিস্তীর্ণ কৃষি জমি। তো এখানে দর্শক, এই সীমান্ত দিয়ে, মানে বিশেষ করে খোলামেলা এই সীমান্ত দিয়ে অনেক সময়ই বিভিন্ন রকমের মানে আপনার চোরা কারবারি হয় এবং অপরাধীরা খুব সহজেই এখান থেকে পালিয়ে যেতে পারে। তো আজকের পর্বে দর্শক ঘুরে ঘুরে আপনার এই সীমান্ত জনপদের যারা মানুষ রয়েছেন, তাদের দৈনন্দিন জীবন এবং তাদের সংকটগুলো দেখানোর পাশাপাশি দেখাবো আপনাদেরকে এই খোলামেলা সীমান্ত এবং এখানকার সংকট। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। প্রিয় দর্শক, এই যে আমি আপনাদেরকে বললাম, এখানে কিছু বাড়িঘর রয়েছে এই সীমান্ত জনপদে একেবারেই। এখানে দেখছি এখন মাঠঘাট একেবারেই ফাঁকা, মানে ধান তোলা হয়ে গেছে, কিন্তু ধান তোলার পর চাচা এখানে আপাতত কোনো ফসল কেউ করে নাই। জি না। এখন কি করবেন না কোনো ফসল, নাকি একবারে বোরো লাগাবেন এখানে? বড় ওইদিকে হয়, এদিকে হয় না। এদিকে হয় না, তার মানে কি এই জমি এখন পুরাটাই ফাঁকা থাকবে? ফাঁকা থাকবে। ও, তাহলে মানে আপনার এখন আর কোনো ফসলই হবে না এখানে? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে চাচা এখানে যে কিছু ঘরবাড়ি রয়েছে, এখানে কি আপনার আদিবাসীরা রয়েছে নাকি মুসলমান? সব মুসলমান। এইখানে আশেপাশে মোটামুটি আপনার আদিবাসী কম, মানে গারো আর অন্যান্য যারা রয়েছে, মুসলমান বেশি। হ্যাঁ, তো এইটা চাচা এই যে ছোট্ট গ্রামটা, এটার নাম কি? এটা কাতলমারি। কাতলমারি? এটা কাতলমারি। এ পাশে একটা সূর্যপুর, ওই পাশের যা ওইটা থেকে ভুটিয়াপাড়া। ভুটিয়াপাড়া। তো এখানে আবার আপনার ওই পাশে গিয়ে হচ্ছে কাটাবাড়ি, তাই তো? ও আচ্ছা আচ্ছা। এখানে দর্শক আপনার সীমান্ত থেকে একটু বিচ্ছিন্ন হয়েই, মানে আপনার দূরত্ব বজায় রেখেই এখানকার গ্রামের যে ঘরবাড়িগুলো রয়েছে, সেই ঘরবাড়ি। আর এখানে গ্রামের যারা মানুষ রয়েছে, তাদের দৈনন্দিন কাজকর্মও সীমান্ত থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেই হয়। আর আমরা যে জায়গাটা রয়েছি, এই জায়গাটা থেকে মানে আমাদের এই চাচা যেভাবে বললো, তাতে গ্রামের যে মানে বিষয়টা, সেটা এইখানে এই যে ঘরগুলো আপনাদেরকে দেখালাম, এটা বলছে তারা কাতলমারি। পেছনে আবার রয়েছে ভুটিয়াপাড়া, আবার এইদিকে ওই ঘরগুলোকে আবার ওরা বললো ওটা সূর্যপুরের মধ্যেই পড়ছে। এইদিকে একটু সূর্যপাড়া, এইদিকে একটুখানি সূর্যপুরের মধ্যে পড়ছে। তারপরে গিয়েই আবার ভুটিয়াপাড়া, আবার এই কাতলমারির পরে গিয়ে হচ্ছে আবার কাটাবাড়ি। মানে এইখানে যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি, এই জায়গায় দাঁড়িয়ে সুনিশ্চিত করে বলাই যায় না যে আসলে কোনটা কোন গ্রাম নাকি, আর আমি কোন গ্রামের মধ্যে আছি। এখন আছি কাতলমারির ভেতরে, তাই তো চাচা? আচ্ছা আচ্ছা।
আমরা যখন এই এলাকায় পৌঁছাই তখন একেবারে সীমান্তের কাছাকাছি। এখানে বাংলাদেশের কিছু বিচ্ছিন্ন পরিবার বাস করে। আমাদের দেখে তারা কৌতূহল নিয়ে তাকায়, কিন্তু সেই কৌতূহলের ভেতর রয়েছে এক ধরনের অস্বস্তি। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে এই সীমান্তের সেই খোলামেলা রাস্তাটা দেখার, যে রাস্তা কাঁটাতারবিহীন, একেবারেই উন্মুক্ত। কিন্তু স্থানীয়রা শুরুতেই আমাদের সতর্ক করে দিলেন কোন পর্যন্ত যাওয়া নিরাপদ আর কোথায় গেলে বিপজ্জনক হতে পারে। এই যে দর্শক, একটা রাস্তা মানে বাঁধের মতো পেয়েছি। এটা অ্যাকচুয়াল রাস্তা নয়, তবে মানুষের আনাগোনা রয়েছে, কিন্তু এটা কোনো কারণে একটা বাঁধ দেওয়া হয়েছে। তো এখান থেকে সোজা সামনের দিকে গেলেই মূলত ভারতের একেবারে সীমানা। তো আমাদের সাথে যারা ছিল সঙ্গী সাথী, তারা এখানে এসে আটকে পড়েছে। ব্যাপার কি ভাই, এখানে সবাই আটকে পড়লেন কেন? ওইদিকে আর যাওয়া যাবে না? ও কেন? আমাদের বাংলাদেশের যারা বিজিবি রয়েছে, মানে আপনার বর্ডার গার্ড, তাদের নিষেধাজ্ঞা রয়েছে এখানে, মানে এখান থেকে সামনে যাওয়া। মানে এই তুই যাও যাবো, কিন্তু হে তুই যাইবো কোন লাগা এই লাগি মানে যাওয়াই নিষেধ আর কি। ও এখন বুঝে আমরা এই তুই যাবো, আমাদের ক্ষেত আছে কি গরু আছে, আর আমরা তো কিছুই নাই। হ্যাঁ মিজান ভাই, বুঝলাম না বিষয়টা, আপনারা এখানে আটকে গেলেন কেন? হুটহাট কই তো সীমানার কাছে যা কি এটা পাছায় বাড়ি খামু নাকি? নাকি গুলি খাবেন, এই ভয় পাচ্ছেন? না, গুলি হয়তো অত সহজে করবে না, কিন্তু পাছায় বাইরে এটা একে বাস্তব। বাসায় বাইরে হবে। হ্যাঁ, বিশেষ করে এখানে ওই ভাইয়েরা স্থানীয়, তারা কৃষিকাজের জন্য, গবাদি পশু চড়ানোর জন্য সচরাচর এদিকে বেশ খানিকটা যেতে পারে। কিন্তু আমরা যেহেতু এখানে নতুন, মানে এখানে আমাদের বাড়ি ঘর নেই, তাই ভাই বলল যে অ্যাকচুয়াল আমাদের খুব বেশি আগানোটা ঠিক না, কারণ এখানে বিজিবি রয়েছে, বাংলাদেশের বর্ডার গার্ড, ওপাশে রয়েছে আপনার বিএসএফ, ভারতের সীমান্তরক্ষী। ফলে দুই দেশের মানুষেরই মানে এখানে একটুখানি সংকট রয়েছে, বিশেষ করে আমরা যারা বাইরে থেকে এসেছি তাদের, কারণ আমাদেরকে হয়তো তারা নিষেধ করতে পারে। তো স্থানীয় যে ভাইয়েরা রয়েছে তারা বলল ওই যে এখান থেকে ওই সামনে একটা গাছ দেখা যায়, ওই গাছ পর্যন্ত যেতে বলেছে। তারপরে বলছে যদি আমরা মানে আপনাদেরকে ডাক দিই তাহলে দ্রুতই ওখান থেকে চলে আসবেন, কারণ এখানে দর্শক যে রাস্তাটা সেটা কিন্তু খুবই মানে আপনার ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। আরেকটা কথা দর্শক আপনাদেরকে বলে রাখি, এখানে এই যে বনভূমি রয়েছে, মানে পাহাড়ি বনভূমি, এই পাহাড়ি বনভূমির ভেতরে মানে এমন এমন জায়গায় ভারতের বিএসএফের ক্যাম্প রয়েছে, সচরাচর কি হবে মানে আপনি দেখতেই পাবেন না, কারণ একদম আড়ালে ঘাপটি মেরে তারা বসে রয়েছে। তারা মানে এখন খুবই অ্যালার্ট, এবং তারা কিন্তু এখানে কড়া প্রহরায় রয়েছে, কারণ এই সীমান্ত জনপদ দিয়ে বেশ কিছুদিন ধরেই মানে বিভিন্ন রকমের সংকট তৈরি হয়েছে। আমরা জানি দর্শক, বেশ কিছুদিন ধরে টেলিভিশনের ভেতরে খুবই চর্চা হয়েছে আমাদের দেশের যে উসমান হাদি হত্যা মামলার যারা আসামি, তারা নাকি এই সীমান্ত দিয়ে পালিয়েছে, এবং এটা মানে খুবই বেশ চর্চিত একটা বিষয়। আর একটা কথা হচ্ছে গিয়ে, এই সীমান্ত জনপদে আমরা যখনই আসি সেটা মানে আপনার স্থানীয়দের কারণেও বলা যেতে পারে যে আমাদেরকে সবসময় এই সীমান্ত জনপদে আসতে অনেকটাই নিষেধ করে। তার একটা কারণ হলো এই সীমান্ত দিয়ে অপরাধ হয়, মানে নানান রকমের চোরা কারবারি যেমন চলে, তেমনই এখান থেকে মানে মানুষের যাতায়াতও রয়েছে, মানে মানুষ এই দেশ থেকে ওপারে যায়, ওপার থেকে এপাশে আসে, যার কারণে এখানের এই অংশগুলো, এই খোলামেলা সীমান্তগুলো যখন আমরা দেখাই তখন অনেকেই আমাদের উপরে ক্ষিপ্ত হয়। আর বিশেষ করে ভারতীয় বিএসএফ, তারা কিন্তু মানে এটাকে একেবারে সহ্যই করতে পারে না, তারা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে আমরা যদি ক্যামেরা করি এবং এই সব বিষয়গুলোকে তুলে ধরি। কারণ এখানের যে সীমানাটার এখানকার যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা মানে তারা এমনভাবে নির্মাণ করছে খোলামেলা। ওই দেখুন একজন মানুষ এখান থেকে যাচ্ছে, ওই যে রাস্তা, ওখানে একটা ব্রিজ রয়েছে। তো এইটা আমার মনে হয় অবৈধ ভারতের মানুষ যায়, যেহেতু খুবই সহজে এপার ওপার হওয়া যায়, যার কারণে তারা এই রাস্তাগুলো আমরা যখন দেখাই তখন তারা ভীত হয়ে ওঠে। দর্শক, এই গাছের গোড়ায় মোটা দাগে আমরা যখন যাওয়ার চেষ্টা করেছি তো দেখলাম এখানে মানে আপনার বিএসএফ
ওখানে যে খোলা রাস্তাটা রয়েছে সেখানে এসে আমাদেরকে নজরদারিতে রাখছে। ইদানিং দর্শক, আমরা জানি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে মানে আপনার নানান রকমের দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং বিশেষ করে এই সীমান্ত জনপদ চর্চিত হয়েছে যখন আমাদের এই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং যখন বলা হয়েছে যে এই সীমান্ত দিয়েই মানে এই খোলামেলা সীমান্ত দিয়েই ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে এরকম। কিন্তু এই ঘটনার মানে সত্যতা এখনো পর্যন্ত কিন্তু সুনিশ্চিত নয়, কারণ আমরা অ্যাকচুয়াল জানি না যে এখানে আপনার এই যে খোলামেলা সীমান্ত রয়েছে আমার পেছনে আপনারা দেখছেন, সেই সীমান্তটা ব্যবহার করেই ওসমান হাদির হত্যাকারীরা সত্যিই পালিয়েছে কিনা। একটা দর্শক কথা আমি আপনাদেরকে একটুখানি এখানে বলতে চাই। আপনারা যদি আমার সামনে ওই দিকে দেখেন, আমি আপনাকে একটু জুম করে দেখাই, মানে দূর থেকে আসবে কিনা বুঝতে পারছি না যেহেতু শীতের দিন এবং কুয়াশাচ্ছন্ন। ওখানে আপনার ওই যে ভুটিয়াপাড়া, ওই ভুটিয়াপাড়া দিয়ে কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে, একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কিন্তু ওখান থেকে যখন জঙ্গলের ভেতরে ঢুকে আসে, তারপরে এখান থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা ভারতের একেবারেই খোলামেলা। মানে এখান থেকে আপনার যতটা রাস্তা রয়েছে, বিশেষ করে একেবারে ডুমনিকুড়া পর্যন্ত, এই ডুমনিকুড়া পর্যন্ত রাস্তাটা সম্পূর্ণ খোলামেলা। তো এই রাস্তাটা হচ্ছে সবচাইতে বেশি আমার মনে হয় ঝুঁকিপূর্ণ এবং এখান থেকে খুব সহজেই কিন্তু মানুষের যাতায়াত মানে করা সম্ভব, যদি কিনা মানে তারা চায়, স্থানীয়রা এখান থেকে কাউকে পার করতে চায়। হয়তো আমরা এখন যেতে চাইলে পার করতে পারবো না, কারণ স্থানীয়রা এই বিষয়গুলোকে খুব স্পষ্টভাবে নজরদারিতে রাখে এবং তারা বোঝে কখন এখানে বিএসএফ থাকে, কখন এখানে থাকে না। আর আমরা যেহেতু বাইরের মানুষ, আমরা কিন্তু বুঝি না, ফলে তারা সহজেই একজন মানুষকে এখান থেকে পার করতে পারে এবং যে কোনো পণ্য অবৈধভাবে কিন্তু আদান প্রদান করতে পারে এবং এখানে কিন্তু সেটা হয় নিয়মিতভাবে। প্রিয় দর্শক, আমরা মূলত অনেকক্ষণ ধরে এখানে লক্ষ্য করলাম যে এই যে ভারতের খোলামেলা রাস্তাটা রয়েছে, মানে কয়েকজন মানুষ ছাড়া, মানে পায়ে হাঁটা মানুষ ছাড়া পূর্বে যেমন অ্যাভেলেবেলভাবেই মনে করেন গাড়ি চলাচল করতো, মানে আপনার বিভিন্ন রকমের মাইক্রো, তারপরে মোটরসাইকেল আমরা দেখতাম এই রাস্তাটা দিয়ে প্রচুর পরিমাণে চলাচল রয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে নেই। আমার মনে হয় এই সীমান্তবর্তী মানে এই রাস্তাটা, খোলামেলা রাস্তাটা দিয়ে মানে ইদানিং চর্চায় আসার কারণে এই রাস্তাটাকে ব্যবহার করার জন্য ভারত থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার কারণে মানে আপনার এখানে এখন আপাতত গাড়ির একদমই চলাচল দেখা যাচ্ছে না। এখানে যে এই খোলামেলা সীমান্ত, এই সীমান্তের এই সামনেই কিন্তু মানে কিছুটা গেলেই কিন্তু আমাদের বাংলাদেশের ভেতরে আপনার গ্রাম রয়েছে, ছোট 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 বাড়িঘর রয়েছে, একদম বিচ্ছিন্ন। তো এই যে বিচ্ছিন্ন বাড়িঘর রয়েছে, এই ঘরগুলোর ভেতরে আমাদের এখানকার বাংলাদেশের স্থানীয় মানে বাঙালি মুসলমান সহ আরও অনেক রকমের আদিবাসী, গারো, কোচ, হাজং এরা কিন্তু বসবাস করে। তো সীমান্তের এই গ্রামগুলোর ভেতরে মানে এই সীমান্ত নিয়ে জটিলতার কারণে কোনো রকম কোনো সংকট তাদের আছে কি না আমরা সেটা আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা একটুখানি গ্রামের ভেতরে যাই। প্রিয় দর্শক, আমরা গ্রামের দিকে যাচ্ছি। তো মিজান ভাই মোটামুটি সীমান্তের একটু কাছাকাছি গিয়ে এক্সপিরিয়েন্স নিল। মিজান ভাই, বর্তমানে কি অবস্থা? ভারতের বিএসএফ কি মানে আপনার খুবই সতর্ক নাকি? বর্তমানে খুবই সতর্ক। একটা বিষয় মিজান ভাই আমি একটুখানি আপনার সাথে আলোচনা করতে চাই। এই সীমান্তটা মানে বিশেষ করে এই ডুমনিকুড়া থেকে ভুটিয়াপাড়া যে জায়গাটা খোলামেলা রাস্তা ভারতের, আমরা দেখলাম, আমাদের দর্শকদেরকেও দেখালাম। তো এই সীমান্তটা মূলত চর্চিত হয়েছে ইদানিং, সেটা হলো ওসমান হাদির হত্যাকারীরা এই সীমান্ত দিয়ে পালিয়েছে এরকম একটা নিউজের মাধ্যমে। এখনো পর্যন্ত কি এর কোনো মানে আপনার সুনিশ্চিত এভিডেন্স মানে অবজেক্টিভ কোনো এভিডেন্স পাওয়া গেছে, নাকি এটা গুজবের মধ্যেই ধরা হচ্ছে? না, এখন আমরা যেগুলো অনুমান করি যে বিশেষ করে এখানে যার মাধ্যমে উনি যার সহযোগিতায় পালানোর চিন্তা ভাবনা করছেন তাকে আবার পাওয়া যাচ্ছে না, এই কারণে হয়তো আমরা অনুমান করি। তবে এখানকার যে বর্ডার এরিয়াটা, তবে অপরাধী দেখে ইজিভাবে এদিক দিয়ে চলে যাওয়াটা খুবই সম্ভাবনা আছে। এখন নিশ্চিত আমরা বলতে পারবো না ওনার খুনিরা এদিক দিয়ে গেছে কিনা, এটা আমরা যেহেতু যেটা শিওর না বা নিউজও শিওর পাইনি, পরে নিউজ বলছে যে সম্ভাবনা হতে পারে, এটা হতেই পারে, আমরাও সম্ভাব্য বলতে পারি যে হতেই পারে, কিন্তু যে রাস্তা তাতে যাওয়াটাই স্বাভাবিক।
তবে এখান থেকে মানে আপনার যদি উসমান হাদির হত্যাকারীরা নাও যেয়ে থাকে, এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং অপরাধ প্রবণ তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু ইজিভাবে সত্যি যেতে মানে পারে। আপনার তখন তো এত পাহারাদার ছিল না ওরা। আমার মনে হয় এখানে কিন্তু অপরাধ সংঘটিত হয় এবং এখান থেকে কিন্তু আপনার অবৈধ পণ্য, বিশেষ করে মাদক দ্রব্য থেকে ওইটা শুরু তো আর করে আমরা এগুলো- বলবো না, ওটা দর্শক বুঝে নেবে। এরপর আমরা যাই সীমান্তলগ্ন বাংলাদেশের সেই বিচ্ছিন্ন পরিবারগুলোর কাছে, কিন্তু কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায় না। খুঁজতে গিয়ে বুঝতে পারি মানুষ কথা বলতে ভয় পাচ্ছে। ক্যামেরা দেখলেই তাদের যত অস্বস্তি, তবুও অনেক চেষ্টায় একজন কথা বলেন। তার কণ্ঠে দ্বিধা, তার ভালো থাকা কথাটায় বিশ্বাস করা কঠিন। আমরা জানতে চাই উসমান হাদির হত্যাকারীদের কথা। তারা দেখিয়ে দেন কোন পথ দিয়ে পালিয়েছেন বলে শোনা যায়। মানুষের সাথে আসলে কথা বলে তাদের সাথে কমিউনিকেশন করাটা খুবই দুরূহ হয়ে পড়ছে, কারণ এখানে মানে সব মানুষই ভীত। আর সত্যি কথা বলতে কি, আপনাদের একটা কথা বলি, এটা একদম খোলামেলা কথা, আপনারা কিভাবে আমার কথাটাকে নেবেন আমি জানি না, তবে স্পষ্ট হচ্ছে এই মানুষগুলো কথা বলতে চায় না। তার কারণ হচ্ছে এই সীমান্তে যারা রয়েছে প্রত্যেকেই চোরাকারবারির সাথে যুক্ত। আমার কথাটা শুনে চুপ করে গেল। না, এটা তো আপনাকে আগে বলছি আমি, যে এটা আসলে তার কারণ তাদের বাড়িতে ঢুকতে দেয় না। তাদের বাড়িতে ঢুকলে তারা কথা বলে না, আবার ব্যবহার খারাপ করে। এটা তো বোঝা যায় যে এটা ভালো মানুষ হলে কখনো এই কাজটা করতে আর সীমান্তে যারা থাকে তারা কেউই ধোয়া তুলসী পাতা না, না। আর তাদের মক্কার মূল খেজুরও পেশাই কেউ না। ওইটাই। তাদের এই মানে কৃষিকাজ এগুলো তো দোকান হয় না, যার না। কারণে এদিক তাদের চলেও না। তো ফলে তারা ওইটাকেই পেশা হিসেবে পেশা নেয়। হিসেবে নেয়। তো এখন স্বাভাবিক। মনে হয় একটু সমস্যা, খুব একটা মনে হয় না, খুব একটা সমস্যাও তাদের জন্য না, বরঞ্চ এই সময়টার মধ্যে আমি দেখেছি যে এই কাজগুলো তারা আরো অনেক বেশি পরিমাণে করেছে, এখন ইজিভাবে করে না। ইজিভাবে করে। প্রিয় দর্শক, আমি যখন এই ভিডিওটা প্রথম শুরু করেছিলাম এখান থেকে, তখন এখানে এই চাচার সাথে আমার কথা হয়েছিল। আবার যাওয়ার পথে সেই চাচার বাসায় আসলাম। তো চাচা, এই যে আপনাদের একেবারে বর্ডারের সাথে বাড়ি ঘর, এখানে আপনাদের ক্ষেত খোলা সবসময় করতে হয়, তো এই কারণে আপনাদের কি কোনো সমস্যা হয় এই সীমান্তে? সীমান্তে অন্য কোনো সমস্যা নাই, হঠাৎ হাতির সমস্যা হয়। এখন এই যে ইদানিং মানে আপনার এই সীমান্ত জনপদ নিয়ে খুবই আপনার চর্চা হচ্ছে, বিভিন্ন খবরের চ্যানেলে দেখাচ্ছে, এবং ভারতের বিএসএফ এরও মনে করেন এখন টহল দেখছি অনেক বাড়ছে। বাংলাদেশের বিজিবিও এখন আগের মতো বাড়ছে। মানে আগের তুলনায় এখন অনেক বাড়ছে। তারপরে আপনারাও আগের মতো ওইদিকে যেতে পারেন না, ওইদিকে কাজকর্ম করতে বেশি। তো এই ইদানিং মানে আপনার কোনো সমস্যা না। মনে হয় আপনার, মানে আপনারা যারা স্থানীয় রয়েছেন তাদের বিজিবি কিংবা বিএসএফ বিএসএফ আমরা কোনো সমস্যা আপনাদের সাথে কোনো না, রকম কোনো সমস্যা? সমস্যা কিন্তু হয় না। বিজিবি এখান থেকে টহল দেয়, টহল দেয়, হ্যাঁ। টহল দেয়, হ্যাঁ, BGB মানে থাকে। বিজিবি থাকে, কিন্তু বিএসএফ যতটা সতর্ক থাকে এতটা সতর্ক বোধহয় বাংলাদেশের বিজিবি না। না, থাকে থাকে, থাকে, মানে কম থাকে আর কি, তাই হ্যাঁ, তো? থাকে। থাকে, রাত্রে চাচা বলছে থাকে। রাত্রে থাকে। কিন্তু আমার তো বাংলাদেশের বিজিবি নিয়ে তেমন একটা বিশ্বাস হয় না, তারা তো থাকে সেই রাস্তার উপরে না, গিয়ে। রাত্রে টহল থাকে, ওইদিকে থেকে এদিক থেকে। আচ্ছা, রাত্রে মোটামুটি এখান দিয়ে থাকে আর কি বেশি, মানে তারা রাত্রটাকে আর কি বেশি গুরুত্ব দেয়। আর ভারতীয়রা কি এখন আর ওইদিকে মানে যেতেই দিতে চায় না নাকি? না, ভারতরা তো ওইদিকে যেতে দিতে চায় না, এরা তো দেখলেই দৌড়ায়। এখন মানে বেশি দৌড়ায় হ্যাঁ। ইদানিং, তাই তো? মানে ওই ঝামেলা টামেলা হওয়ার পর থেকে আর কি একটু বেশি দৌড়ায়, তাই তো? তা এমনি আপনারা যারা স্থানীয় রয়েছেন তাদের কোনো সমস্যা হয় না, তাই তো চাচা? এটা মন খুলে বললেন তো, নাকি আবার আমাদের কাছে না, গোপন না, করলেন না, কিছু? না, গোপন না, আমরা কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই যে আমরা গরু বাছুর চড়াই সীমান্তরে। এখনো সীমান্ত পর্যন্ত গরু গিয়ে যায়, অসুবিধা যায়। হয় না, তাই তো? তো চাচা, আমাদের বাংলাদেশের ভেতরে ইদানিং একজন খুব জনপ্রিয় নেতার মানে হত্যা যারা করছে, ওই যে নামটা কি যেন? উসমান হাদি। উসমান হাদির 2 হত্যাকারী এই সীমান্ত দিয়ে পালিয়েছে, আমরা এরকম খবর দেখছি হয়েছে। আসলে ঘটনাটা কি সত্য? ঘটনাটা সত্য, মানে আমরাও শুনছি যে এই দিক দিয়ে পালাইছে। মানে ওই ভুটিয়াপাড়ার ওই সীমানা দিয়ে, ওই যে বাড়িটা না, হ্যাঁ, এই হ্যাঁ। বাড়িটার সোজা এদিকে চুঙ্গা আছে, এই চুঙ্গা দিয়ে মানে আপনার সুয়ারেজ পাইপ দিয়ে ঢুকছে, হ্যাঁ, সুয়ারেজ পাইপ পাইপ যেগুলো দিয়ে, বলে। হ্যাঁ। তবে ওই দিক দিয়ে তো কাঁটাতার রয়েছে, এইদিকে তো কিন্তু কাঁটাতারও নাই আপনাদের এইদিকে। আমাদের এদিকে কাটা তার এই সে মাত্রে 150 গজ ভিতরে, এদিকে ওই
পাহাড় পরে নাই, হ্যাঁ। এদিকে পাহাড় করছে 150 গজ এখান থেকে আবার বেড়া। বেড়া মানে এখানে বেড়া আছে কিন্তু বেড়ার বাইরেই মানে একটা খোলামেলা রাস্তাও আছে। বেড়ার বাইরে এটা অনেক আগে থেকেই এই রাস্তা ভারতের গাছ গাছালি এটা ভারতের করছে। ওটা ভারতের ভিতরে পড়ছে, ওই রাস্তাটাও খোলা, মানে এই রাস্তাটাই আর কি যাওয়া যায় চেষ্টা করলে, কিন্তু এখন ঝামেলার কারণে যাওয়া যায় না। আর এখান থেকে গাড়ি ঘোড়া চললে দেখা যায় খুব সহজ, এই যে দিক দিয়ে গাড়ি চলে, এই রাস্তা দিয়ে গাড়ি ওই যে চলে। দেখা যায় এটা ব্রিজ। তো এই ইদানিং দেখছি চাচা গাড়ি কম, এখন কি একটু কম চলাচল করে গাড়ি? এই 2-3 দিন ধরে গাড়ি কম, আর না তো সব সময় গাড়ি আওয়াজ। হ্যাঁ মানে দেখছি প্রচুর গাড়ি চলতো, এই 2-3 দিন ধরে একটু কম। মানে 2-3 দিন ধরে বোধহয় ওই আমাদের বাংলাদেশের এক ক্রিকেটার আছে মুস্তাফিজুর রহমান, তারে নিয়ে একটা ঝামেলা হয়েছে ভারতের সাথে, সম্ভবত সেই কারণে ওরা এখান দিয়ে আবার গাড়ি ঘোড়া সতর্কতা আরো বাড়াইছে। এটা আমি শুনছি। চাচা জানে না, চাচারা ওই খেলার এত খবর খেলার খবর এত দূর পর্যন্ত রাখে না মনে হয় নাকি। আমি যেটা বুঝলাম মানে চাচার কথা অনুযায়ী যে এখানে এই যে আপনার ওই যে ব্রিজটা দেখা যায়, ওই ব্রিজ এখান থেকে যে রাস্তাটা গেছে এটা খোলামেলা রাস্তা, আপনারা জানেন। তো এই খোলামেলা রাস্তা দিয়ে কিন্তু অ্যাভেলেবেল ভারতের যে গাড়ি, মানে শুধু বিএসএফের গাড়ি না, সাধারণ মানুষের মোটরসাইকেল কিংবা মাইক্রো, তারপরে প্রাইভেট কার প্রভৃতি গাড়ি এখান দিয়ে মানে অহরহ চলতো। এখন গোটা 3-4 দিন ধরে এখান থেকে চলাচল বন্ধ রয়েছে। আমাদের এই রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্রিকেটার মানে বোলার মোস্তাফিজুর রহমানকে নিয়ে, আপনারা জানেন মোস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষও বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখাইছে। এটা নিয়ে বেশ একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই দ্বন্দ্বের কারণে এখানে মানে আপনার গাড়ি ঘোড়া সম্ভবত এখান থেকে এখন আপাতত কম চলছে। আর চাচা বললো যে এই যে এই সাইডের যে খোলামেলা যে রাস্তাটা রয়েছে, এই খোলামেলা রাস্তা দিয়ে মোটা দাগে আপনার উসমান হাদির হত্যাকারী যারা, তারা এখান থেকে পালায়নি, তারা পালিয়েছে ওই যে দেখেন। আমি আপনাদেরকে যদি একটু জুম করি, আমি সামনে থেকে আপনাদেরকে গিয়ে দেখানোর চেষ্টা করব যে ওখানে মানে হচ্ছে ভুটিয়াপাড়া সীমান্ত। তো ওই ভুটিয়াপাড়া সীমান্তের ওখানে সুয়ারেজ পাইপ রয়েছে, সেই পাইপ দিয়ে মানে আপনার ভেতর দিয়ে ঢুকে 2 অপরাধী ভারতে চলে গেছে, এরকমটা আর কি খবর হয়েছে। কিন্তু এই ঘটনার সত্যতা নিয়ে স্থানীয়দের ভেতরেও একটা মানে কি রয়েছে, সংশয় রয়েছে। মানে এটা অ্যাকচুয়াল সত্যি কিনা আমরা জানি না, তবে এই ধরনের খবর মোটামুটি কিছুদিন ধরে মানে আপনার বিভিন্ন নিউজ চ্যানেল, মানে তারপরে পত্র পত্রিকা মানে পুরো ছেপে কিন্তু তছনছ করে ফেলছে। এবং মোটামুটি সবাই বিষয়টা জানে আর কি, এটা খুবই চর্চিত একটা বিষয় হয়ে গেছিল। দর্শক, কথা বলতে বলতে কিন্তু আমরা এখানে যে একটা মাত্র বাড়ি, যে কথাটা বললাম আপনাদেরকে, সেই বাড়িতে এসে পড়েছি। এত দূরে এই যে আমাদের কাকা থাকে, বাড়ির গৃহস্থ। এই কাকার বাড়ি নাকি কাকা? আপনার বাড়ি এটা? তো এনে একলা একটা ফাঁকা জায়গায় বাড়ি করছেন, চাচিরে নিয়ে ভয় ডর করে না? হ্যাঁ আমাদের চাইতে বড় বড়, ওরে বাবা, চাচি কইতেছে আমাদের চাইতে বড় বড় তার পোলাপান আছে। এই পাহাড়ের লাকড়ি বিচ্ছে খাইছে আগে বাদ। এই পাহাড়ের আগে হ্যাঁ আগে কা এখন যেতে পারেন না? না এখন নিয়মনীতি কারাম, এখন বুড়ো হয়ে গেছি, এখন বিএসএফ এর লগে আমার আর ঝামেলা করার ইচ্ছা নাই। সম্ভব না। গেলে কাকা কি করে ওইদিকে মনে করেন টাকা ঠিক কি করতেছ, আমি লাকড়ি নিতাম না। এখন ছেলে পেলে টিউশন হয়েছে, ওই গার্মেন্টস করে, ওরা টাকা দুইটা দেয়, আর 2 সাইডে গরু পালি, খেত খোলা করে চলে আর কি। একটু খায়, এখানে অল্প জায়গায় জায়গা জমি আছে, জায়গা জমি অল্প, মাত্র 20-25 শতক। আচ্ছা 20-25 শতক। আচ্ছা আচ্ছা, আপনার এই বাড়ি কোন গ্রামের মধ্যে পড়ছে? এখানে দিয়ে তো এটা আমরা ওই গ্রাম থেকে যখন আসছি, কাতলমারি আইডেন্টি কার্ড, হ্যাঁ কাতলমারি গ্রাম। আচ্ছা, এখনো পর্যন্ত আপনার কাতলমারির মধ্যেই তো আছে, কাতলমারির মধ্যে আছেন তাই তো? ওই পাশে গেলে কিছুটা আবার সূর্যপুরও তো পড়ছে, কিছু সূর্যপুর ওইদিকে, ওইদিকে পড়ছে। হ্যাঁ সূর্যপুরতে আসছে ওরা, সূর্যপুরের আইডেন্টি কার্ড। ও মানে ওইখানে যারা ছিল তারা এই পাশে যারা রয়েছে সূর্যপুরের, তার মানে নলকুড়ার মধ্যে কিছু অংশ আবার সূর্যপুরের আইডেন্টি কার্ডও ব্যবহার করে। আর কাকা যেহেতু কাতলমারি থেকে আইছে, তাই কাকা কাতলমারি। আচ্ছা আচ্ছা। দর্শক, আমাদের চাচি কিন্তু বাড়ির ভেতরে খাওয়া দাওয়া করছে এখন বর্তমানে। আর চাচি কিন্তু খুবই স্পষ্টবাদী। আমি যে কইলাম চাচি ডর করে না, চাচি কয় কিয়ের জন্য ডর করব, তোমাকে মতো আমাকে পোলাপান আছে। ও তা চাচির ছেলে মেয়ে কয়জন? ও ছেলে কি দুইটাই মানে আপনার ঢাকায়? ও ওর কি গার্মেন্টসে চাকরি করে? একটা ব্যাংক অফিসে আর একটা হাউসে। ও তা বিয়ে শাদী দিছেন তো নাকি?
দুটা মাইয়া বিয়া দিছি, দুটা ফুলা একটারে বিয়া হরাইছি আর একটা 20 তারিখে বলে আইব। বউলে আইব সীমান্ত দর্শক, মানে আমরা যতটা সহজ মনে করি ঠিক ততটা সহজ নয়, সীমান্ত সত্যি জটিল। চাচা এত হন হন করে যাইতেছেন কই? আপনার বাসুর ওই বাড়ি গেছে গা? ও তা চাচা আপনারা কি সূর্যপুরের নাকি আপনার ভুটিয়াপাড়ার? না এটা হচ্ছে উত্তর নলকুড়া। এইটা উত্তর নলকুড়া? জি। এই যে এইটুকু, হ্যাঁ হ্যাঁ। এই যে শেষের এইটুকু, আইবা মানে ওই পাশে একটা রাস্তা আছে, হ্যাঁ। রাস্তার ওই পাশে পশ্চিম পাশে রইল ভুটিয়াপাড়া, ভুটিয়াপাড়া। ভুট্টাপাড়া। কিন্তু ভুট্টে পাড়াটা তো কাকা নাম করা এখন বর্তমানে নাম সূর্যপুর আর ভুট্টে পাড়াটা বেশি পরিচিত হয়। হ্যাঁ, ভুট্টে পাড়া এখন আরো বেশি কেন কাকা কি জন্য পরিচিত হয়েছে? এই যে এটা বলে গারো না বলে হ্যাঁ, এই কারে বলে উঠাই দিছে। কারে উঠাই দিছে না পার করে দিছে? না ইন্ডিয়াত পার করে দিছে, এটা কি করলাম পাইপ দিয়ে নাকি পার করে দিছে নাকি? তা করতে করতে পার করছে। ওনার নাম কি? আমার নাম না না, ওই যে পার করে দিছে গারো, ওটার নাম তো আমার সঠিক মনে নাই, কি গারোটা জানি উনি কি ধরা পড়ছে? না কইতে পারতাম না। পলাইছে, ইন্ডিয়া পলাইছে, পড়াইছে ইন্ডিয়া। ইন্ডিয়া পালাইছে পলাইছে। না? তো এই যে দর্শক, আপনার উত্তর নলকুড়া গ্রামের কয়েকটা ঘর বাড়ি, তো এই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। দেখলেন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের জন্য ভিডিওটা ধারণ করলাম, যেখানে উত্তর নলকুড়া, ভুটিয়াপাড়া, কাতলমারি, সূর্যপুর, মানে একেবারে 4টে গ্রামের মনে করেন যে কেন্দ্রে দাঁড়িয়ে, আর এখানে রয়েছে আপনার পেছনে সেই খোলামেলা রাস্তা, এবং আমরা দেখালাম এখানকার মানুষের দৈনন্দিন জীবন, এবং তাদের কাছ থেকে জানলাম তাদের সংকটের কথা, এবং বর্তমানে যে বর্ডারের চিত্র রয়েছে সেটাও জানলাম এখান থেকে উসমান হাদির হত্যাকারীরা পালিয়েছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল, এবং এটা একটা রটনা কিনা সত্যি বাস্তব কিনা এটা আমরা মানে সুনির্দিষ্টভাবে বলতে পারি না। তবে যাই হোক, সব কিছু মিলিয়ে প্রত্যাশা করি আপনারা একটা তথ্য পেলেন, এবং আমরাও আপনাদেরকে এই সীমান্ত জনপদটিকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। তো আজকের পর্বটি দর্শক এ পর্যন্তই। প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। আর এখনও যদি আমাদের এই পোড়া মাটির বাসী চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল।